হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। সামনে দেখতে পাওয়া গ্রামের নাম কুন্নের। সমুদ্র কূলবর্তী গ্রাম। গ্রামের সবাই সমুদ্রে মাছ ধরে নিজের জীবন যাপন করত। সমুদ্রের অনেক দূরে জাম্বুদ্বীপ ছিল, আর তার দক্ষিণে কোনো এক অদৃশ্য শক্তি নৌকা ডুবিয়ে দেয়। যে জানত সে দ্বীপের দক্ষিণ ভাগে তার নৌকা নিয়ে কখনো যেত না, আর যারা জানতো না তারা তার নৌকা নিয়ে সেখানে যেত আর নৌকা সমেত হারিয়ে যেত। কখনো কখনো ভাঙা নৌকা বয়ে আসতো। মনে হচ্ছে আরো একটা মরলো ছোট। বেচারা জানতো না, তাই দক্ষিণের দিকে গেছিল। এত বড় নৌকো ভেঙেছে, খারাপ অবস্থা। কোনো সন্দেহ নেই, টুকরো টুকরো হয়ে বড় মাছের খাবার হয়ে গিয়ে থাকবে। এই নৌকোটা তো আমাদের গ্রামের নয়। নৌকো দেখলে মনে হচ্ছে নন্দীপুর গ্রামের কোনো লোকের হবে। গ্রাম প্রধান এটা জানতে পেরে পুরো গ্রামে জানিয়ে দেয়। নন্দীপুর গ্রামের লোকদের খবর পাঠায়, ঢাক পিটিয়ে সবাইকে জানায়। শোনো শোনো শোনো, কিছুদিন ধরে জম্বুদ্বীপের দিকে যাওয়া সব নৌকোর লোকেরা উধাও হচ্ছে, তাই ওইদিকে কেউ যাবেন না। প্রাহুসার প্রাহুসার। কে জানে সেইখানে কি আছে। এই ঢিন্ডরার জন্যে লোকেরা কথা বলছে যে সেইখানে ভূত আছে, কিন্তু আমার কি, শিকারে যাওয়ার সময় হয়ে গেছে। সিদ্ধার্থ নৌকায় মাছ ধরতে বেরিয়ে পড়ে। সিদ্ধার্থ ভালো, তবে অহংকারী এবং জেদি। ও এক অনাথ, তাই প্রাণের কোনো মায়া নেই। ও একা নিজে মাছ ধরত, সেই মাছ ধরে পাশের গ্রামে বিক্রি করত আর টাকা নিয়ে মজা করত। ওর সেই অহংকারী স্বভাবের জন্য ওর সাথে কেউ মাছ ধরতে যেত না, আর ও একলাই মাছ ধরতে যেত। একদিন সিদ্ধার্থ মাছ ধরতে যায়, কিন্তু সেদিনও একটাও মাছ পায় না। ও খালি হাতে ফিরতে চাইছিল না। আজকে আমি দক্ষিণের দিকে শিকার করতে যাব, যেখানে কেউ যায় না। সেইখানে তো কেউ যায় না, তার মানে আমি ওইখানে অনেকগুলো মাছ পাবো। যত ইচ্ছে তত ধরবো। ওই নৌকা নিয়ে সেই দক্ষিণ ভাগে রওনা হয়। নৌকা নিয়ে গিয়ে জাল ফেলে। ওই নৌকা নিজে থেকেই এগিয়ে যেতে লাগে। কি, নৌকোটা না চালিয়ে নিজের থেকে আগে কি করে যাচ্ছে? চোখ ঘুরিয়ে দেখে ওর সামনে সেই বিশাল ঘূর্ণাবর্ত। ও নৌকা ঘোরানোর অনেক চেষ্টা করে, দাঁড় চালায়, কিন্তু হাজার চেষ্টার পরেও সে এক ফোঁটা এগোতে পারে না। ক্রমশ পিছিয়ে যেতে লাগে, আর সে ঘূর্ণাবর্তে ডুবে যায়। ও ক্রমশ জলে ডুবে যাচ্ছে। সাঁতার কাটার হাজার চেষ্টা করার পরেও কোনো ফল হয় না। ঘূর্ণাবর্তে আরো ঘুরে যায়, ছটপট করতে লাগে, শ্বাস নিতে পারে না। ওর মনে হয় ও আর বাঁচবে না, তাই ও ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে নিচে চলে যায় আর একটা গুহায় ঢুকে পড়ে। বিনা জলের একটা অন্ধকার গুহা। আশ্চর্যজনকভাবে সমুদ্রতলে এক গুহা, যাতে একটুও জল নেই। ও সেখানে শ্বাস নিতে পারছিল। চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে, চারিদিকে মনুষ্য কঙ্কাল পড়ে আছে। এটা কোন জায়গা? এত ভয়ঙ্কর! এইটা স্বপ্ন নাকি না সত্যি? না, আমি মরে নরকে এসে গেছি। নরকই হবে, না হলে সমুদ্রের তলায় এক ফোঁটা জল নেই কি করে? আর আমি নিঃশ্বাস নিচ্ছি কি করে? আমি মরে নরকে এসে গেছি। এটা ভেবেও এগিয়ে যায়। ওখানে এক অন্ধকার গুহা ছিল, যেখানে ছোট্ট বাক্স থেকে দুটো হাত সিদ্ধার্থকে ডাকছিল, আয় আয়, আমার কাছে আয়। বাপরে! সিদ্ধার্থর চোখ খুলে তো দেখে ওর নৌকা দূরে ভেঙে পড়ে আছে। উঠে নৌকা কিনারায় বেঁধে
নৌকায় থাকা জাল আর মাছ ধরার কাঁটা নিয়ে কাঁধে রেখে ঘরের জন্য রওনা হয়। আশ্চর্য না, আমি সমুদ্রের কিনারায় শুয়ে স্বপ্ন দেখলাম, না আমার ভাগ্য ভালো, আমি হয়তো বয়ে এসে গেছি। এটা ভাবতে ভাবতে ঘরে চলে যায়। অন্ধকার নেমে আসে। সীমানা পার করে এক ব্যক্তি সাগরের কিনারায় সাইকেল নিয়ে যাচ্ছিল। ওর মনে হয় কোনো মেয়ে কাঁদতে কাঁদতে ওকে ডাকছে। থেমে ওদিকে যেতেই, জামাইবাবু যেও না, আপনারও অপেক্ষা করছিলাম। আমাকে ছেড়ে কেন গিয়েছিলেন? আসুন, আমাকে সাথে নিয়ে নিন। জামাইবাবু যেও না, আপনারও অপেক্ষা করছিলাম। আমাকে ছেড়ে কেন গিয়েছিলেন? আসুন, আমাকে সাথে নিয়ে নিন, নিজের সাথে নিয়ে নিন। ওই আওয়াজ শুনে কার না মন গলতো। বিনা কিছু ভেবে ওর কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই, তুমি কে মেয়ে, আর এখানে কি করছো তুমি? ওর গলা কেটে পুরো রক্ত খেয়ে নেয়। সীমানায় গলা কাটা অবস্থায় শরীরে এক বিন্দুও রক্ত নেই। ওর সব দেহকে দেখে সবাই কাঁপতে লাগে। এই সব দেহ দেখে মনে হচ্ছে এটা কোনো চোরের নয়, এটা কোনো পিশাচের কাজ মনে হয়। বাপরে, আমরা আগের থেকে এক সমস্যায় ভুগছি, আরো একটা। গ্রাম প্রধান গ্রামের সবাইকে জানিয়ে দেয়, সীমাতে হয়ে থাকা হত্যার বিষয়ে যতক্ষণ না জানা যায়, রাত্রের সময় সকলে বাড়িতেই থাকবেন। রাত হচ্ছিল। সিদ্ধার্থ আয়নার সামনে বসে গুনগুন করছিল, যখন অন্যদিকে অমাবস্যার কয়েকদিন আগে কন্যাগিরি পাহাড়ে ফোটা সেই কালো কমলের ফুল নিয়ে যখন লোকি সেই সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিল, তখন সেই মায়াবী ঘূর্ণাবর্ত ওকে টানার চেষ্টা করে, কিন্তু নিজের শক্তি দিয়ে মুক্ত হয়ে লোকি হাওয়ায় উড়ে যায়। আমি কতবার এই রাস্তা দিয়ে এসেছি, কখনো এমন হয়নি, কিন্তু এবারে এমন কেন হলো? এটা ভাবতে ভাবতে কাকিকে ফুল দিয়ে তাড়াহুড়োতে সমুদ্রের সমস্যা না জেনেই চলে যায়। পরের দিন অমাবস্যার রাত। পুরো গ্রাম নিস্তব্ধ। সীমানায় সেই বউভূত সমুদ্রের কিনারায় বসে কাঁদছে। জামাইবাবু যেও না, আপনারও অপেক্ষা করছিলাম। আমাকে ছেড়ে কেন গিয়েছিলেন? আসুন, আমাকে সাথে নিয়ে নিন। জামাইবাবু যেও না, আপনারও অপেক্ষা করছিলাম। আমাকে ছেড়ে কেন গিয়েছিলেন? আসুন, আমাকে সাথে নিয়ে নিন, নিজের সাথে নিয়ে নিন। আরেকজন ওর মায়াবী ডাকের শিকার হলো। গ্রামের সবাই ভয়ে কাঁপছিল। এইসব কথায় কোনো পার্থক্য না হয়ে সিদ্ধার্থ শিকারে না গিয়ে টাকা কামাচ্ছিল। ঘরের জন্য নতুন নতুন জিনিস কেনে আর একটা বড় ঘরও বানায়। আর সিদ্ধার্থকে দেখে গ্রামের সবাই অবাক হয়ে রয়েছে। এর কাজটা তো বেশ ভালো রামদেব, পয়সা করি না থেকে এত বড় ঘর কি করে বানিয়ে নিল রে? সোনার ডিম দিয়ে থাকা কোনো মাছ পেয়ে গেছে হয়তো। দিন এভাবেই কাটতে লাগে। আর দুদিন পর আবার অমাবস্যা। প্রহুষার, দুদিন পরে অমাবস্যা আছে, তাই রাত্রেবেলা কেউ সীমা পার করে কোনো দিকেও যাবে না। প্রহুষার। ওদিকে কাকি বেতাল পুজোর জন্য প্রয়োজনীয় কালো কমলের ফুল আনার জন্য লোকিকে ডাকে। লোকে, কাল বেতাল পুজোর জন্য তাড়াতাড়ি সকাল সকাল কন্যাগিরি পাহাড় থেকে কালো কমল ফুল আনিস। আর কালো কমল আনতে বলে। তখন লোকের সামুদ্রিক ঘূর্ণাবর্তের কথা মনে পড়ে। মা, গতবার যখন আমি পদ্ম ফুল আনতে গেছিলাম, তখন কোনো একটা শক্তি আমাকে যেন টানছিল। আরও যা যা ঘটেছে সব জানায় মাকে। সমুদ্রে অদৃশ্য শক্তি,
নিশ্চয়ই কোনো খারাপ শক্তি জেগেছে। তুই আর নাটা ভূত এখনই যা, আর ওই সমুদ্রের আশেপাশের গ্রামে গিয়ে দেখ কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা। লোকি তখনই কন্যিগিরি পাহাড়ে গিয়ে কাকের পূজার জন্য প্রয়োজনীয় কালো কমলের ফুল এনে নাটা ভূতকে সাথে নিয়ে সমুদ্রের কিনারায় ঘুরছিল। অন্ধকার হয় আর অমাবস্যা হওয়ার কারণে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। আর হঠাৎ বউ ভূতের কান্নার আওয়াজ ভেসে ওঠে। ওটা শুনে সেই দিক দিয়ে কোনো মহিলার কান্নার আওয়াজ আসছে, ওইদিকে গিয়ে দেখা উচিত। দুজনে ওই গ্রামের সীমানায় নামে। জামাইবাবু যেও না, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আমাকে ছেড়ে কেন গিয়েছেন? আসুন, আমাকে সাথে নিয়ে নিন। জামাইবাবু যেও না, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আমাকে ছেড়ে কেন গিয়েছেন? আসুন, আমাকে সাথে নিয়ে নিন। ওই ডাক শুনে নাটা ভূত তার কবলে চলে আসে। আমাকে প্রথমবার জামাইবাবু বলে থাকা কেউ, তুমি কে মেয়ে? আমি আসছি। ওর জাদু বলে আটকে গিয়েছিলই, তখন লোকি নিজের শক্তিতে ওকে বাঁচিয়ে নেয়। আর ওর অদৃশ্য হতেই নাটা ভূত সম্মোহন থেকে বেরিয়ে আসে। বাপরে, আমি ভূত হয়ে তার জালে ফেসে গেলাম। বিয়ের ব্যাপারে ভাবছিলাম, সাধারণ মানুষের কি হবে। আরে নাটা, এই তো তোর থেকে 3 গুণ বেশি লম্বা, তুই এর গলায় মঙ্গলসূত্র কি করে বাঁধতিস? কেন, ছোটদের কি বিয়ে হয় না? শুধু বউ পাওয়া উচিত, উড়ে উড়ে মঙ্গলসূত্র বাঁধবো। আমি ছোট বলে কম ভেবো না। এভাবে ইয়ার্কি করতে করতে দুজনে কাকির কাছে যায় আর সব কথা জানায়। মা, একটুর জন্য বেঁচে গেল, না হলে সেই ভূতকে আমি শেষ করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ছোট নাটক করলাম, তা জাদুতে ফেসে যাওয়া নাটক করলাম, তবুও সে পালিয়ে গেল। গল্পটা কিন্তু ভালো নাটা। কন্যের অমাবস্যার রাতে বউ ভূতের হাতে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, এটা জেনে অমাবস্যার রাতে মন্ত্রকাকি লোকি আর নাটা ভূতকে নিয়ে কন্যের পৌঁছায়। সীমানায় সেই বউ ভূতকে খুঁজতে লাগে। জামাইবাবু যেও না, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আমাকে ছেড়ে কেন গিয়েছেন? আসুন, আমাকে সাথে নিয়ে নিন। জামাইবাবু যেও না, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আমাকে ছেড়ে কেন গিয়েছেন? আসুন, আমাকে সাথে নিয়ে নিন। জামাইবাবু যেও না। ওর ডাক শুনে তিনজনে সেখানে যায়। আর মন্ত্রকাকির জাদুর সামনে টিকতে না পারার কারণে বউ ভূত পালিয়ে যায়। আর ভূত চলে যেতে সিদ্ধার্থ সামনে আসে। কে তুমি? আর এই ভূত তোমার ভেতরে এলো কি করে? কি ভূত? আমি এখানে কি করে এসেছি আমার কিছুই মনে নেই। সিদ্ধার্থকে অগ্নিতন্ত্রে বসিয়ে গাবড়া জামান, গাবড়া জামান জো, গাবড়া জামান, গাবড়া জামান জো। এবার তোমার ভেতরের অচেতন আত্মা আমাকে সত্যি বলবে। বলো, কি হয়েছিল? আমার নাম হলো সিদ্ধার্থ। একদিন যখন আমি একদম মাছ পাইনি, জানা সত্ত্বেও যে সেইখানে যাওয়া নিষেধ, তবুও আমি জম্বুদ্বীপের দক্ষিণের দিকে মাছ ধরতে গেলাম। কিন্তু আমাকে নৌকোর সঙ্গে সমুদ্রের মাঝখানে টেনে নিল। আমি একটা গুফাতে চলে গেলাম। সেখানে একটা ভয়ঙ্কর গুফা ছিল। যখন আমি সেইখানে গেলাম, সেইখানে একটা অন্ধকার ঘর ছিল, আর সেইখান থেকে আমাকে কেউ ডাকছিল। কাছে গিয়ে দেখলাম তো শুধু দুটো চোখ দেখতে পেলাম। আমার খিদে পেয়েছে, এখানে এসো। আমি দিনের বেলায় এই সীমানা পার করতে পারি না, অন্ধকার হলে এই সীমানা পার করব আমি। আসো আসো। এমনিতেও গুহা থেকে বেরোলে সমুদ্রের জলে শ্বাস নিতে পারবে না আর মারা যাবে, তখন তোমায় খেয়ে নেব আমি। আমি ভাবলাম, এ যা বলছে সেটা তো সত্যি, এমনিতেই তো প্রাণ হারাতে চলেছি। আমি সাহস করে ভেতরে গেলাম। সাহসের জন্য আকুচি আমাকে প্রশংসা করলো। আমাকে না মেরে বাক্স একটা উপহারে দিল। এই বাক্সতে গয়না আছে, প্রতি অমাবস্যার রাতে আয়নার সামনে বসে এগুলো পড়ে মন্ত্র পড়ো। পুজো আকুচি অবকালী।
উজু মাটি কালি আবে কালি আবে কালি উজু হোরা মাটি কালি আবে কালি আবে কালি উজু। তোমার মুখ থেকে 12টা সোনার মুদ্রা বেরোবে। ভালো থেকো। কাকুচি সেই বাক্সটা নিয়ে আমি যখন জলের মধ্যে ঝাঁপ মারলাম তো আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুলে দেখলাম তখন আমি সেই বাক্সর সঙ্গে সমুদ্রের কিনারাতে ছিলাম। সেই দিন থেকে প্রত্যেক অমাবস্যার রাতে আমি সেই বাক্স খুলে তার মধ্যে থেকে মঙ্গলসূত্র, সিঁদুর, নাকছাবি আর কানের দুল পরার পরে তারপরে যখন আমার জ্ঞান ফেরে চোখ খুলে দেখার পরে আমার মুখের কাছে 12টা সোনার মুদ্রা পড়ে থাকতো। এই দিয়ে আমি ধনী হয়ে যাই কাকি। মূর্খ, তোমাকে ব্যবহার করে বউ ভূত নির্দোষ ব্যক্তিদের অন্যায়ভাবে মেরে চলেছে। চলো তোমার ঘর। এটা বলে বাক্স খুলে দেখে তো তার মধ্যে থেকে একটা হাত বেরোয়, তার একটা চোখ ছিল। কাকি তখনই সেই বাক্স বন্ধ করে লোকের সাথে সেই বাক্স নিয়ে মাঝ সমুদ্রে যায়। গাবরা জামান জু মন্ত্র পড়ে নিজের জাদুই লাঠি সে ঘূর্ণাবর্তে ফেলে দেয়। মন্ত্র পড়ে নিজের জাদুই লাঠি সে ঘূর্ণাবর্তে ফেলে দেয়। তখনই কাকির কাছে থাকা বাক্স থেকে ভূত বলে ওঠে, ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। আমার মা আমার বিয়ে আমার দূর সম্পর্কে জামাইবাবুর সাথে করানোর জন্য আমাকে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য সোনার গয়না বানিয়ে নৌকায় নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ জলদস্যু আসে আর আমাদের নৌকায় ফুটো করে আমাদের সমস্ত সোনা গয়না নিয়ে আর আমার জামাইবাবুকে জোর জবরদস্তি নিয়ে চলে যায়। যদি আমাদের পিছু ধরে আমরা তোকে কেটে মেরে ফেলবো। জামাইবাবু যেও না, আমি আপনার অপেক্ষায় থাকবো। কেন আমায় ছেড়ে চলে গেলে? আসো আমার সাথে নিয়ে যাও। জামাইবাবু যেও না, আমি আপনার অপেক্ষায় থাকবো। কেন আমায় ছেড়ে চলে গেলে? আসো আমার সাথে নিয়ে যাও। কাঁদিস না, ভুলে যাচ্ছিস তুই তান্ত্রিক আর মেয়ে। এটা বলে আমার মা মন্ত্র পড়ার চেষ্টা করে, কিন্তু তান্ত্রিকার মন্ত্র সমুদ্রের জলে কাজ করে না আর আমার নৌকা সমেত ডুবে যায়। ঠিক আমার বলার সময়তে ডাকাতের মতন এসে গেলে। সাব্বাস। এটা বলে ওরা সব পুটলি খুলে দেখে। আরে আসল সোনার বাক্সটা ছেড়ে এইসব কি নিয়ে এসেছিস গাধা? নৌকো মোড়ো। এটা বলে ওরা ফিরে আসে, কিন্তু ততক্ষণে আমরা মরে গেছি। আমার মা যে মন্ত্র শক্তি প্রাপ্ত ছিল সে আত্মার রূপে জলের উপরে উঠে আসে আর নৌকায় ছেড়ে দেওয়া বাক্সে অনেক সোনা ছিল। কত বছর ধরে জাল বেছানোর পরে তান্ত্রিকার মেয়ে হওয়ার পরও সেই দামি হারের জন্য আমি ওর সঙ্গে বিয়ে করি। তোমরা আসল সোনার বাক্সটা ছেড়ে দিয়ে এইসব কি নিয়ে এসেছো গাধা? আমার মা যে আত্মার রূপে সব দেখছিল সে জামাইবাবুর আসল রূপ দেখতে পায় আর আমাকে জীবিত করার জন্য নিজের মন্ত্র শক্তি দিয়ে এক গুহার সৃষ্টি করে। এমন গুহা যাতে জল থাকে না। ক্ষুদ্র পূজা করে 29 বছরের মধ্যে আকুচি দেবীকে 39 লোকের বলি দিলে আমি জীবিত হব। এখান থেকে পার হওয়া সমস্ত নাবিকের নৌকা ডুবিয়ে ওদের বলি দেয়। কিন্তু কিছু সময় ধরে এখানে কেউ আসছিল না, তাই যেই বাক্সে আমি ছিলাম সিদ্ধার্থকে সোনার লোভ দেখিয়ে আমি সোনা সমেত বাইরে বেরিয়ে এসে ওর ভেতরে প্রবেশ করি আর ওর সাহায্যে আমরা আরো 4টে লোকের বলি দেই। যদি তুমি আমাকে জীবিত করে দাও তবে আমার মায়ের আত্মা শান্তি পাবে। তাই আমার মাকে ছেড়ে দাও। আমার জামাইবাবু কন্নড় গ্রামের প্রধান গোপীনাথ। কাকি নাটা ভূতের সাহায্যে গোপীনাথের ঘরে গিয়ে যা যা হয়েছে তাকে জানিয়ে, ওই 2 ভূতকে মারা আমার পক্ষে সম্ভব নয়। যে অকুচি শক্তি প্রাপ্ত, তোমাকে নিজের ভুল স্বীকার করতে হবে। তখন আমি টাকার লোভে এসব করেছিলাম কাকি, তার জন্য আমার এখনো অনুতাপ আছে। আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমাকে কি করতে হবে? ওদের আত্মাকে শান্তি দেওয়ার জন্য ওর মেয়েকে আমাকে জীবিত করতে হবে।
তাই ওদের হাতে আরো 20টা লোকের মৃত্যু দিতে হবে। আর এখন তোমার প্রথম স্ত্রী, যাকে তুমি মিথ্যে কথা বলে মেরে ফেলেছিলে, সে জীবিত হয়ে যায়, তাহলে তোমার কথা সবাই জানতে পারবে। সবাই তোমাদের পরিবারকে শুধু না কথা শোনাবে, উল্টো আরো ঘৃণা করবে। না না কাকি, এমন হতে দেবেন না। এমন হলে আমি বাঁচতে পারবো না। তাহলে তোমার মৃত্যুর সাথে ওই 2 প্রেতকে আমি সমাধি দিতে পারবো। গ্রাম প্রধানকে মানিয়ে গ্রামের সবার থেকে লুকিয়ে সেই ঘূর্ণাবর্তের কাছে নিয়ে গিয়ে এই বইয়ের বাক্স খোলে মন্ত্র কাকি। আমাকে ক্ষমা করে দাও কাবেরী। তোমার প্রেমের থেকে বেশি আমার সোনা লোভের জন্যে তোমার সঙ্গে প্রতারণা করে তোমার মৃত্যুর কারক হই। আমি তোমাকে মেরে ফেললাম যে আমাকে এত ভালোবাসতো। মৃত্যুই আমার শাস্তি হবে। এটা বলে ও সেই ঘূর্ণাবর্তে ঝাঁপ দেয়। যেই গ্রাম প্রধানের শ্বাস বন্ধ হয়ে যায়, অমনি সেই সমুদ্রের নিচের গুহার সেই পাখা ঘোড়া বন্ধ হয়ে যায়, আর সেই গুহা জলে ধসে যায়। তারপর গ্রাম প্রধান, মা আর মেয়ে আত্মারূপে জল থেকে বেরিয়ে আসে আর কাকিকে ধন্যবাদ বলে, তারপর অদৃশ্য হয়ে যায়। এমন কোনো দিক ছিল না যেখানে গ্রামবাসীরা গ্রাম প্রধানকে খোঁজেনি। তাই গ্রাম প্রধানের হারিয়ে যাওয়া গ্রামবাসীদের জন্য একটা রহস্যময় ঘটনা হয়ে থেকে যায়। জামাইবাবু, যেও না, আমি আপনারই অপেক্ষা করছিলাম। আমাকে ছেড়ে কেন গিয়েছেন? আসুন, আমাকে সাথে নিয়ে নিন। সেই বাক্সটাকে যেরম হুক করেও নিতে হবে।